This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আগামী 1 ঘন্টা কোনো রকম ব্রেক নয়, পুরোটাই খবর, রাজ্য দেশ বিদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবর। তবে আমি নয়, আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহকর্মী মঞ্জিরা এবং শুভজিৎ। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে হবে, জানেন তো? আমরা দেখেছি বিহারে হয়েছে, কেরলে হয়েছে, এবার আমার বাংলায় যখন এসআইআর হচ্ছে তখন রাঙামাটিতে এক বিএলও আত্মহত্যা করে বসলেন এবং তার পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে কাজের চাপ নাকি তিনি নিতে পারেননি, সেই কারণে বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এরকমই তো তার পরিবারের সদস্যরা দাবি করছেন। তদন্তে ইতিমধ্যে নেমে পড়েছে পুলিশ। बोल रहा था कि हमको जब से बीएलओ का अभी एक बार 24 में ये हुआ, उसका एकदम पूरा परेशान हो जा रहा हूँ। ना घर का काम कर रहा हूँ, ना ICDS का उधर का कागज बना नहीं सक रहा हूँ। ये एकदम उसका प्रॉब्लम है। रीजन देने के लिए तो वो जो जॉइंट वीडियो बोला कि तो आपका नाम है तो आपका नाम यहाँ से और नहीं हटेगा, आपको ही काम करना पड़ेगा। उसे तो रीजन देने का भी कोशिश किया? हाँ, किया था। বলতে গিয়ে তাদের যেভাবে কাজ, তার মধ্যে তারা হিন্দি ভাষী ছিল। তারা এখানে তো সবকিছু বাংলা পেপারের মাধ্যমে আছে, তো সুতরাং এখানে হিন্দি ভাষী ও কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। বিএলও লোড নিতে পারে না, যার ফলে কিন্তু আজকে তাকে সুসাইড করতে হয়েছে। এর আগে তো কোনোদিন এইরকম সমস্যা ছিল না, একটা নতুন সমস্যা এখানে আনার ফলে কিন্তু আজকে সমস্ত মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। এসআইআরের চাপ আর তাতেই বিএলও আত্মহত্যা করেছেন এমনটাই অভিযোগ। আর এই নিয়েই কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে এই কাজের চাপের জন্যই এক বুথ লেভেল অফিসারকে হারালাম। এসআইআর শুরুর পর ইতিমধ্যে 28 জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন এসআইআর আতঙ্কে। কেউ অত্যধিক কাজের চাপে, কমিশনের অপরিকল্পিত কাজের চাপের কারণে এতগুলো মূল্যবান জীবন শেষ হয়ে গেল। আগে যে প্রক্রিয়া শেষ করতে 3 বছর লাগতো, এখন রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য নির্বাচনের আগে 2 মাস সময় বেঁধে দিচ্ছে কমিশন। বিএলওদের উপর অমানবিক চাপ প্রয়োগ করা হচ্ছে এক্স হ্যান্ডেলে পোস্ট করে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। উনি আর ওনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়। 7ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, 7ই ডিসেম্বর বেরোবে। যারা মৃত আর যাদের নির্বাচন কমিশন এই ধরনের ওই রাজ্যেও নাম আছে এই রাজ্য নাম আছে করেছিল, তো সেগুলো তো বাদ দিতেই হবে। তৃণমূল কেন ভয় পেতে যাবে? আপনারা বাংলার মানুষকে ভয় পাচ্ছেন বলেই নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে এই চক্রান্তমূলক কাজগুলো করছেন, কারণ আপনারা বাংলার মানুষকে ভয় পাচ্ছেন। তৃণমূল কাউকে ভয় পাচ্ছে না, তৃণমূল বাংলার মানুষের অধিকারটাকে রাখার চেষ্টা করছে। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী রিয়াক্ট করছেন, আর মুখ্যমন্ত্রী রিয়াক্ট করা মানে গোটা ঘটনাটা নিঃসন্দেহে একটা আলাদা মাত্রা পেয়ে যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন, তারপরেই আমরা দেখলাম কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে, জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে, পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে বলা হয়েছে। ডিটেল নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, এসআইআর শুরুর পর থেকে যেরকমভাবে মৃত্যুর তালিকা বেড়ে চলেছে এবং সেখানে বারবার শাসক দলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এসআইআর এর আতঙ্কে কাজ সামলাতে না পেরে মারা যাচ্ছেন।
সেক্ষেত্রে এই মৃত্যুর পরপরই বিশেষত যখন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারপর কমিশনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। জলপাইগুড়ি জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। শুধুমাত্র রিপোর্টে লিখলে রিপোর্ট স্বাভাবিকভাবে লিখলে চলবে না, সেখানে পরিবারের সঙ্গে কথা বলতে হবে, পরিবারের লোকের সঙ্গে কথা বলে জানতে হবে আসলে কী কারণে মৃত্যু। এই যাবতীয় পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কমিশন এবং সেটা জাতীয় নির্বাচন কমিশনেও পাঠানো হবে। সুরজিৎ, ধন্যবাদ। শুধুমাত্র কাজের চাপে বিএলও আত্মহত্যা করেছেন এমন অভিযোগ উঠেছে তেমনটা কিন্তু নয়। এসআইআর আবহে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করছেন এমন অভিযোগও কিন্তু রয়েছে, যেমন বাদুরিয়ায়। পরিবারের দাবি যে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন বাদুরিয়ার যদুরহাটির বাসিন্দা সফিকুল মণ্ডল। নথি সংশোধন করতে না পারায় চিন্তায় ছিল বাবা, দাবি করেছেন ছেলে। এসআইআর নিয়ে ঘটনাটা ঘটেছে আজকের 15 দিন ধরে আমার বাবা দৌড়দৌড়ি করে। আমার বাবার দুটো বিয়ে, আমার মা মারা যায় 2002 সালে। তারপরে বাবা বিয়ে করলে সেই বাবার মায়ের নামে ডকুমেন্টস আমরা চালাই, সেই ডকুমেন্টস দিয়ে আমরা কাজ করি আর কি। সেই ডকুমেন্টসে কাজ করলে এবারে 2025 সালে এসে যে এসআইআরটা হলো 15 দিন ধরে, বিগত 15 দিন ধরে আমার বাবা কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করে। এবারে আমার মায়ের বয়স থেকে আমাদের বয়সে 5-7 বছরের ডিস্টেন্স হয়ে যায়। বলে যে তোমার হচ্ছে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, ওখানে যেতে হবে। একটা আতঙ্ক মতো হয়ে ডকুমেন্টসের কাগজপত্র কোনো সংশোধন করার কোনো জায়গা পাচ্ছে না, ভয় খাচ্ছে। বিগত 4 দিন ধরে খাওয়া দাওয়া করে না, পুরো ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনে যাওয়ার পরে কালকেরে ও লোক সকাল থেকে আমার সঙ্গে ছিল, কথা বলছিল। এর ফাঁকে কখন গিয়ে মাঠে গিয়ে লুকিয়ে চুরিয়ে বিষ খেয়ে নিয়েছে, আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে নিয়েছে। দুর্ভাগ্যজনক এটাই যে এমন একটি দেশে বাস করি, বিজেপি শাসিত সেই দেশের যে প্রশাসক এখন, যে কেন্দ্রীয় সরকার, তারা তাদের একটি কেন্দ্রীয় এজেন্সি এই নির্বাচন কমিশনকে এসআইআরের নামে মানুষকে যে কীভাবে হেনস্থা করছে তার জ্বলন্ত প্রমাণ এগুলি। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই এসআইআর নিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত যেন তারা না হন, তাদের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা আছিও। সারা রাজ্য জুড়ে এসআইআর হচ্ছে, কিন্তু শাসক দল এই এসআইআর নিয়ে সুপরিকল্পিতভাবে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, এটা অত্যন্ত নিন্দনীয়। যে কোনো মৃত্যু হলে শাসক দল তার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে বলানো হচ্ছে এসআইআর মৃত্যু, এটা অত্যন্ত নিন্দনীয় এবং সংবিধানকে এক প্রকার চ্যালেঞ্জ করা। এসআইআর শুরু হয়ে গিয়েছে, সে কারণে জানেন তো আমরা যে সীমান্তগুলোতে পৌঁছে যাচ্ছি, বিশেষ করে হাকিমপুর এলাকায়, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে এখানে তারা আর থাকতে পারবে না, তাই সারা রাত খোলা আকাশের নিচেই থাকছেন আর সুযোগ পেলেই তারা পালিয়ে যাচ্ছেন। 5 থেকে 10,000 টাকা গুঁজে তারা ওপারে থেকে এপারে এসেছিল, এমনকি সমস্ত নথি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এসআইআর শুরু হওয়াতে তারা এই মুহূর্তে ফাঁদে পড়েছেন বুঝে এবার তারা বাংলাদেশে চলে যাচ্ছেন। এভাবে কেউ এসেছে 10 থেকে 12 বছর আগে, কেউ এসেছে তারও আগে। এপারে এসে কেউ করতো দিনমজুরি, কেউ পরিচারকের কাজ করতো। এতদিন ধরে বাংলায় অবৈধভাবে বসবাস চালিয়ে গিয়েছে তারা। দেখেও কি এতদিন না দেখার ভান করে বসেছিল প্রশাসন? জেনে বুঝেই চুপ ছিল প্রত্যেকে। আমি রয়েছি দেখো হাকিমপুরে যে বিএসএফ এর আউটপোস্ট সংলগ্ন হোল্ডিং সেন্টার। তার কারণ নিয়ম রয়েছে, যারা অবৈধ বাংলাদেশি তাদেরকে পুশব্যাক করার আগে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। আমরা হোল্ডিং সেন্টারের ছবিটা দেখাতে বলবো। আমার সহকর্মী রজত রয়েছে তোমার সঙ্গে, দেখতে পাচ্ছ যে এখানে অনেকেই রয়েছে, অসংখ্য রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসছে। কিছুই করেনি, কয়েক মাস আগে এসেছিলাম, কাজ করতাম, এই চলে যাচ্ছে। কি কাজ করতেন? ওই জন্মজুরি খাটতাম, রাজমিস্ত্রির জোগাড়ি দিতাম। চলে যেতে হচ্ছে কেন? এমনিতে চলে যাচ্ছে। আমরা এই হোল্ডিং সেন্টারের ছবিটা আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করছি, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি এখানে কবে এলেন? 3 বছর আগে। এই যে ভাঙাচুরু প্লাস্টিক বোতল রাস্তা দিয়ে টোকাতাম। কোন জায়গায় সেটা? রাজারহাটের ভিতরে। রাজারহাটে। এই হাকিমপুর বর্ডার না অন্য কিভাবে ঢুকলেন? কিভাবে ঢুকলাম মানে দালাল মারফত করে আসলাম। মোবাইল তো ব্যবহার করতে? কার নামে? দোকান থেকে একটা সিম নিয়ে নিলাম, একটা মনে করো যে যেরকম তোমাদের সঙ্গে পরিচয় হচ্ছে এরকম মনে করো পরিচয় হয়ে একটা নাম্বার সিম তুলে নিলাম। বাংলাদেশ যাচ্ছেন তো? বাংলাদেশ যাওয়ার জন্য এসেছি। কেন? শুনছি মানে দেশে এরকম হবে, সবাই চলে যাচ্ছে, বাংলাদেশের লোক কোনো থাকছে না। আবার কি দালাল ধরবেন আসার সময়? না, আর ধরবো না। কেন? আমার ভুল হয়ে গেছে। দালাল ধরা ভুল? ভারতে কবে এসেছিলেন? 12 বছর আগে এসেছিলাম। এই ফোনটা ব্যবহার করছেন, এই সিমটা কার নাম?
সিমটা আমার প্রতিবেশীদের নামে, রোজগারের আশায় তখন এপারে চলে এসেছিলাম। কিভাবে? দালাল দিয়ে? দালাল দিয়ে না, ওই কাঠের তারা বেড দিয়ে মা বাবা চলে এসেছিলাম। তার কাটা পেরিয়ে? তার কাটা পেরিয়ে। এরপরে আসবেন কি করে? দালালি ধরে নাকি? না না, এখন দালাল ধরে আসা সম্ভব না। আমরা এসেছি দালাল ধরিনি, এখন যাচ্ছি তাও দালাল ধরবো না। আপনাদের কখন নিয়ে যাওয়া হবে কিছু বলেছে? যে এখান থেকে কিভাবে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে? ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে? কিছু নেয়নি, এখন ক্যাম্পে নিয়ে যাবে, তারপরে সেগুলো নেবে। বিএসএফ কি বলেছে? বলেছে লাইনে থাকতে, এখন যখন ডেকে নেওয়া হবে তখন ডেকে নেওয়া হবে। ভারতে এসে 10 বছর। কিভাবে এলেন? দালাল? কত টাকা দালালি নিল? 8,000 টাকা দুজনে। দুজনে 8,000 টাকা। আপনারা ছিলেন কোথায়, থাকছিলেন কোথায়? ডানকুনি। ভাড়ার বাড়িতে থাকতেন, সেখান থেকে এখানে এসছেন এবং পুশব্যাকের অপেক্ষায় রয়েছেন। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। খোলা আকাশের নিচে এইভাবেই গত 2 থেকে 3 রাত এইভাবেই রয়েছে। কেউ ডানকুনি, কেউ নিউ টাউন, কেউ কলকাতা, বিভিন্ন জায়গায় তারা থাকেন। তারা স্থানীয় সূত্রে বা পুলিশি সূত্রে তাদেরকে বলা হয়েছে যেহেতু তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র নেই ভারতীয় হওয়ার, তাদেরকে চলে যেতে হবে এবং সেই কারণে তারা এই মুহূর্তে হাকিমপুর যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের কাছে এসে জড়ো হয়েছেন এবং কবে এখান থেকে তাদেরকে পুশব্যাক করা হবে সেটাও এখনও স্পষ্ট নয়। এই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা থাকতেন, নথি বানিয়ে নিয়েছিলেন, এমনকি টুকটাক কাজও করছিলেন, এমনকি সরকারি প্রকল্পের সুবিধাও পাচ্ছিলেন, কারণ লক্ষ্মীর ভান্ডারের টাকাও নাকি তাদের অ্যাকাউন্টে গেছে। শাসক বিরোধী তরজা কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রথম থেকে বলছি, এর আগে পেট্রোল বন্ধ করবো যেদিন বলছিলাম নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো বলছি পালা। আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে 4টে ধরা পড়েছিল। আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করব, আমরা নৌকায় তুলে দাও। জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে, আমাদের ভাত খেতে দেবো কেন? ভাগ, পালা, ইমিডিয়েট পালা। যেখানে আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর অধীনে এনেছে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, তা সেখানে ঢুকলো কি করে? তাহলে ফেরত যাচ্ছেটা যদি পয়েন্ট হয় তাহলে প্রথম তদন্ত দরকার বিএসএফ এর হাতে 50 কিলোমিটার থাকার পর ঢুকছে কি করে এবং কিসের বিনিময়ে। তাহলে কি ঢোকার জন্য মাথা পিছু কোনো রেট ওখানে কাজ করে? সেগুলো তো তদন্ত হওয়া উচিত। আমরা জানি না কি করে ঢুকলো। দেখুন, তদন্ত তো পুরোটাই হচ্ছে, কিন্তু ধৃত অনুপ্রবেশকারীদের তো এই মুহূর্তে পুশব্যাক করতে হবে, সেরকমই তো নির্দেশিকা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যখন তারা যাবেন তাদের সমস্ত রকম নথি নিয়ে নেওয়া হবে, হাতের ছাপ, চোখের ছাপ, সমস্ত কিছু নিয়ে তার নির্দিষ্ট পোর্টালে আপলোড করে দেওয়া হবে এবং সেই সমস্ত তথ্য পৌঁছে যাবে সীমান্তরক্ষী বাহিনী, উপকূল রক্ষী বাহিনীর কাছে। কারণ ভাবছেন কি, এই মুহূর্তে যে বস্তিগুলোতে তালা রয়েছে সেগুলো পরে খুলে যাবে, আবার তারা ফিরে আসবে না, সেই পথটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এনারা যাতে ভবিষ্যতে আবার ঢুকতে না পারেন তাই জন্য এনাদের নথি অবশ্যই গ্রহণ করে, নথি মানে বায়োমেট্রিক নথি গ্রহণ করানো হয়। পিরিয়ডিক্যাল রিপোর্ট আপলোড করতে হয়, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর তাদেরকে রিপোর্ট আপলোড করতে হয়। কারা কারা নতুন ধরা পড়লেন বা কারা কারা ইমিগ্রেন্টস হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের কি কি নথিপত্র আছে সব কিন্তু, এবং তাদের রেটিনা স্ক্যান হয়, ফিজিক্যাল বায়োমেট্রি হয়, সব কিছু হওয়ার পরে সেটা কিন্তু আপলোডেড হয়। এবার পরবর্তীকালে যদি যখন কেউ আসছেন আবার যদি এরা ফিরে আসে তাহলে কিন্তু বায়োমেট্রিক স্ক্যানে তারা ধরা পড়ে যাবেন যে এনারা একটা সময় এই দেশে ইমিগ্রেন্টস হিসেবে ঢোকার চেষ্টা করেছেন বা ঢুকেছিলেন, যাকে পুশব্যাক করানো হয়েছে। দেখুন, আপনাদেরকে তো আমরা দেখাচ্ছি যে সীমান্তগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠিক থেকে ভিড়, তারা চাইছে কোনো মতো ওপারে চলে যেতে। তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির কথা আপনাদেরকে বললাম। কিন্তু তারা যেখানে থাকতেন এতদিন, সেই কলোনিগুলোর কি অবস্থা? নিউ টাউনে আরও একটা বাংলাদেশি কলোনির খোঁজ আমরা পেয়েছি। সেই এক ছবি, ঝুপড়ির ঘর, আর প্রত্যেকটা ঘরে তালা ঝুলছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে বাংলাদেশিরা থাকতো, তারা পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। নিউ টাউনের হাইডার্সের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। কেন না, তার কারণ এখানে প্রচুর বাংলাদেশি মানুষ থাকতেন যারা এই এসআইয়ের আবহে সব ছেড়ে চলে গেছেন। এ কথা আমরা বলছি না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং তারাই জানাচ্ছেন যে এইভাবে একের পর এক বাড়িতে তালা এবং এই এসআইয়ের আবহ শুরু হওয়ার মধ্যেই কিন্তু এই বাংলাদেশের যে মানুষজন ছিলেন তারা কিন্তু
এখানকার যে বসতি তা ছেড়ে চলে গিয়েছেন। বাড়িগুলো দেখলেই বোঝা যাবে মূলত অস্থায়ী ঝুপড়ি, যেখানে এরকম মাথা নিচু করে প্রবেশ করতে হয়, আর সেখানেই ঝুলছে একের পর এক তালা। তার কারণ সম্পূর্ণভাবে কিন্তু বসতি ছেড়ে তারা কিন্তু বাংলাদেশে চলে গেছেন, এমনটাই দাবি করছেন এখানকার অন্য যে বাসিন্দারা তারা রয়েছেন। অনেকেই কিন্তু ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছেন, অনেকে বাড়ি থেকে বেরোচ্ছেন না। সব মিলিয়ে একটা চরম ভয়ের পরিবেশ এই গোটা কলোনি জুড়ে। তার কারণ এখানে বাংলাদেশিরা ছিলেন বা হয়তো আছেন। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, টিভি9 বাংলা, নিউ টাউন। বেশিরভাগ বাড়িগুলোতে তালা। সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ধরে ছিল তা আমি সঠিক বলতে পারবো না, কেননা আমি স্থানীয় তো, আর আমিও খুব বেশি দিন এখানে আসিনি। এসে দেখি অনেক ঘরই খালি ছিল। হ্যাঁ, এবার তারপরে এখন আবার কিছু কিছু সব চলে গেছে, সব বাংলাদেশ চলে গেছে, সব বাংলাদেশে চলে গেছে। আমি জানি না, নতুন এসছে, আমি স্থানীয় লোক এখানকার। আপনি তো স্থানীয়, বুঝতে পারছি। এখানে যারা ছিল সব দেশে চলে গেছে? হ্যাঁ, সব দেশে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। যে কথা শুভজিৎ বলছিল, যে কথা শর্মিষ্ঠা বলছিল, যে দেখুন শুধুমাত্র একটা জায়গা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই বাংলাদেশিদের কলোনি তৈরি হয়েছে। ঠিক যেমন মধ্যমগ্রামের বিশ্বাসপাড়া, সেখানেও দেখা যাচ্ছে একের পর এক ঝুপড়ি, গোটা বস্তিতে কেউ নেই, যেন উবে গেছেন সকলেই। বাড়িতে বাড়িতে তালা ঝুলছে। মধ্যমগ্রাম বিশ্বাসপাড়ার ছবি দেখুন এবার। মধ্যমগ্রাম বিশ্বাসপাড়া এই বস্তি পুরো ফাঁকা হয়ে গেছে। একের পর এক ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে, কারণ এই ঘরগুলোতে থাকতো বাংলাদেশি। কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে এই সমস্ত ঘরে থাকতেন। এই যে পাশে লাট করা নোংরা কোড়ানো রয়েছে, এই নোংরা কাগজ, কাটা কাপড় এইসব কুড়িয়ে নিয়ে এসে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতেন। তারপর তাদের জীবন কর্মসংস্থান চলতো। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কেন পালিয়ে গেলেন? এসআইআর ঘোষণা হতেই, স্থানীয় মানুষরা যেটা বলছেন, এসআইআর ঘোষণা হতেই যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই কিন্তু পালিয়ে গেছেন। কারোর ছাতা এখানে ঝুলছে, কারোর গেঞ্জি মেলা রয়েছে, আবার কেউ বাচ্চার জুতোটুকু পর্যন্ত নিয়ে যেতে পারেননি। এই রকম অবস্থাতে পালিয়ে গেছেন, কারণ তারা মনে করেছেন যে যদি এসআইআরে ধরপাকড় শুরু হয় তাহলে 2002-এ নাম না থাকা বা লিঙ্ক করতে না পারার কারণে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে। আর সেই কারণে তারা দেশে ফিরে গেছেন। কোন পথে গেছেন, কতদিন গেছেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে স্থানীয় মানুষ বলছেন প্রায় 1 মাস, অর্থাৎ এসআইআর ঘোষণা হওয়ার আগে পরে সময়কাল থেকেই তারা চলে গেছেন। মধ্যমগ্রামে সব মিলিয়ে স্থানীয় মানুষ বলছেন প্রায় 100-র বেশি মানুষ হবেন, পরিবার সহ তারা পালিয়ে গেছেন। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। কতদিন নেই এরা এখানে? এরা 1.5 মাস হয়ে গেছে, চলে গেছে। তাই? কখন থেকে চলে গেল? এসআইআর ঘোষণা হতে? হ্যাঁ, সব আছে এদের। কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালের নেই। তাই চলে গেছে ভয়তে। ভোট দিত এরা? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারও আছে। তারা বাংলাদেশে চলে গিয়েছে ওই এসআইআর ভয়ের জন্য। 2002 সালের মনে হয় কাগজ নেই বলে তাই চলে গেছে। আমি মেয়ের বাড়িতে ছিলাম, আমি এসে দেখি সব চলে গেছে। বাংলাদেশ। এখানে থাকতো ওরা, ওই সব কাগজ কুড়োতো থাকতো। দেখুন, এগুলো ছবি, এগুলো দাবি, কিন্তু আজকে সব থেকে আলোচিত খবর আমার আপনার ট্যাক্সের টাকায় রাজ্য সরকার যে লক্ষ্মীর ভান্ডার দেয়, সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে বাংলাদেশি একজন। সে আবার অনুপ্রবেশকারী। আমরা বলছি না, নিজের মুখে একথা স্বীকার করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী রোকেয়া বিবি। তিনি বলছেন ক্যামেরার সামনে, সাতক্ষীরার বাসিন্দা, 10 বছর আগে ভারতে এসেছিলেন, কাঁটাতার পেরিয়ে ভারতে এসেছিলেন তিনি। এখানে এসে ভোটার কার্ড তৈরি করান, আধার কার্ড তৈরি করান, 2বার ভোট দেন, সল্টলেকে সেক্টর 5-এ থাকতেন, লক্ষ্মীর ভান্ডারের টাকাও পেতেন। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, কেশলার কাছে। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছিল? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, এখন ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে, ভোটের তালিকায় না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারে কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই। এসআইআরে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই, তাই যেতে হচ্ছে। আপনারা খাদ্যসাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করি না আমাদের। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। আচ্ছা, এখানে কিভাবে এসেছিলেন? এমনি চলে এলাম।
এবার প্রশ্ন হচ্ছে, এই যে এত কাতারে কাতারে অনুপ্রবেশকারীকে আমরা দেখছি, তারা সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছেন, একমাত্র রোকেয়া বিবি কি এই টাকাটা পেয়েছেন? কতজন টাকা পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারে, এটা নিয়ে তদন্ত হওয়া উচিত দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। অগ্নিমিত্রা পাল বলেছেন, অরূপ চক্রবর্তী বলছেন যে বিএসএফ কি করছিল, অনুপ্রবেশকারী এলো কি করে? শুনুন বক্তব্য দুজনের। আমাদের ট্যাক্সের টাকা থেকে যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, যে বহু সংখ্যক মহিলা, হাজার হাজার মহিলা, তারা কিন্তু পশ্চিমবঙ্গের নয়, তারা কিন্তু বাংলাদেশের। যিনি দিচ্ছেন এই লক্ষ্মীর ভান্ডার, তিনি লক্ষ্মী না অলক্ষ্মী সেটা মানুষ বিচার করবে। আমাদের ট্যাক্সের টাকায় কোন কোন বা কত সংখ্যক বাংলাদেশের মা বোনেদের আপনি দিয়েছেন, তার তদন্ত আমরা দাবি করি। বড়বাজারের যারা বিহারে ভোট দিতে গেছে তাদের নাম কেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকবে? কেন জোড়াসাঁকো বিধানসভার তারা ভোটার হবে? কেন উত্তর কলকাতা লোকসভার তারা ভোটার হবে? কারণ তারা বিহারি এবং হিন্দি ভাষায় কথা বলে, কারণ তারা পোটেনশিয়াল বিজেপির ভোট ব্যাংক বলে। আজকে তো প্রমাণিত, এটা তো নির্বাচন কমিশনের তথ্য বলছে 40% ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, কারণ তারা বিহারে ভোট দিতে গেছে। নিশ্চিতভাবে মাইগ্রেশন হয়েছে কিছু না কিছু। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব ছিল অমিত শাহ, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রক, অপদার্থ অমিত শাহ বিএসএফকে দিয়ে সেই কাজটা করাতে পারেনি। এক, দ্বিতীয় কথা, এরা ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন করছে। আমরা তো বলছি, যদি কোনো মানুষ অত্যাচারিত হয়ে আসেন, সে শরণার্থী, তার সমস্যা সহানুভূতির সাথে বিবেচনা করা উচিত। নিশ্চিতভাবে তার নাম কেন ভোটার লিস্টে থাকবে, সেটা ন্যায্য প্রশ্ন। কিন্তু একই প্রশ্ন তো এই বড়বাজারের জন্য অ্যাপ্লিকেবল। সেই বেলা শুভেন্দু অধিকারীরা চুপ কেন? এরকম পাড়া অনেক আছে। হঠাৎ পল্লীর পর এবার উত্তরপাড়ায় নিয়ে যাব আপনাদের। সেখানে 50 থেকে 60টা পরিবার যারা 2005 সাল থেকে এখানে এসে বসবাস করছেন। এখন এই এলাকায় রীতিমতো বুক দুরুদুরু সকলে, তার কারণ এসআইআর শুরু হয়েছে। আমরা বাংলাদেশ থেকে এসেছি ভোলা জেলা, দালালের বাড়ি এসে দালালে আমাদেরকে ওরা পয়সা দিয়ে এখানে পার করছে। আধার কার্ড করেছি, ভোটার কার্ডও হয়েছে, আমরা ভোট দিছি। ফ্যামিলিতে যতজন আছে সবাইকে এক জায়গায় করে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিত, তবুও বাংলাদেশে যাব না। এইখানে তো এই তো ভরাই 15 বছরের মতন। আমরা চাই এই দেশে থাকবো। আমরা আইসি স্যার দালাল ধরে বনগাপটা দিয়ে পারে আইসি। তো আমার ফ্যামিলি নিয়ে আমি, এর আমার ভাই অনেক আছে স্যার। এটা পুরোটাই আমাদের কোরালা চকটা পুরোটাই বাঙাল। কারো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এবং সবচেয়ে বড় কথা, আজকে তারা নিজেরা মুখে স্বীকার করছেন যে কিভাবে অত্যাচারকে সামলে নিয়ে, অত্যাচার এবং আতঙ্কের মধ্যে তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাই আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা প্রত্যেকেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ভারতবর্ষের নাগরিকের মর্যাদা পাবেন এবং যেমন আপনারা ভোট দিচ্ছেন তেমনি আপনাদের ভোটাধিকার বজায় থাকবে। নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইনে এই এসআইআর এ নাম না থাকলে, 2002 এর লিস্টে নাম না থাকলে কোথাও সিএএতে আবেদন করার জন্যে বলেননি। অতএব যাদের নাম নেই তারা ধৈর্য ধরুন, তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করুন। আপনাদের হিয়ারিং হবে। পরবর্তী ক্ষেত্রে জেলাশাসক কী সিদ্ধান্ত নেয় সেটার উপর আপনারা নজর রাখুন।